হ্যালো। শুভ সন্ধ্যা। আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, গত 2 সপ্তাহ ধরে আমরা কেস টেকিং এর উপরে আলোচনা করেছিলাম। তার মধ্যে ডাক্তারের কি কি গুণ থাকা দরকার, একটা রোগীলিপি পূরণ করার জন্য চিকিৎসকের কি কি ক্রাইটেরিয়া পূর্ণ হওয়া দরকার, সেগুলি যেমন আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে কজেশন কজেশনগুলি মানে কারণ কারণ তত্ত্ব খুঁজে বের করা, উত্তেজক কারণ, পরিপোষক কারণ এবং ভিত্তিগত, দ্যাট ইজ ফান্ডামেন্টাল কজ, যেটা আমরা মাইজমেটিক কজ বুঝি। এই কারণগুলিকে খুঁজে আমরা কিভাবে রুগীর উপর অ্যাপ্লাই করব, মোটামুটি আমরা সেটা আলোচনা করেছি। আলোচনা করার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রুগী চিত্র আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি কিছু কিছু রুগী চিত্র আমরা দিয়েছি। এখন আমি বিশেষত ক্রনিক ডিজিজ রুগীর ক্ষেত্রে আমি যে প্রশ্নগুলি রুগীর কাছ থেকে জানতে চাই, যে তথ্যগুলি আমি সংগ্রহ করি, সেগুলি আপনাদের সামনে আমি বিস্তারিত বলছি। আমরা রুগী আমাদের কাছে এলো তার বিভিন্ন সমস্যা নিয়ে। এই বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের মূল সমস্যাটার উপরে এমফাসাইজ বেশি করতে হবে, জোর দিতে হবে বেশি করে মূল সমস্যাটা, দ্যাট ইজ চিপ কমপ্লেন।
রুগী অনেকগুলি কথা বলছে, কিন্তু আপনার সবচেয়ে বেশি কষ্টদায়ক যে অবস্থা, বেশি কষ্ট আপনাকে দিচ্ছে, সেটা আপনি প্রথমে বলুন। তারপর ধীরে 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 অন্য কষ্টগুলি আপনি ধীরে ধীরে বলুন। তাহলে চিফ কমপ্লেন্ট হলো এবং আদার কমপ্লেন্ট, এইগুলি আমরা প্রথমেই লিপিবদ্ধ করব। আমরা আগেই বলেছি যে লক্ষণ নয়, লক্ষণ সমষ্টি দরকার। তাহলে চিফ কমপ্লেন্ট একটা লক্ষণ, আদার কমপ্লেন্টগুলো অন্যান্য লক্ষণ, তাহলে সবগুলি মিলিয়ে কিন্তু একটা যেটা দাঁড়ালো সেটা হলো যে আমাদের লক্ষণ সমষ্টি এখান থেকে আমাদের নিতে হবে। তাহলে আমরা লক্ষণটা কখন কমপ্লিট হবে সেটাও আমরা আলোচনা করেছি, যে কজেশনটা দেখতেই হবে, তারপরে লোকেশন, সেন্সেশন, কনকমিটেন্ট, মডালিটি, কোন জায়গায় কষ্টটা হচ্ছে, এই কষ্টটার জন্য তার অনুভূতিটা কি, এই কষ্টটা কখন বাড়ে কখন কমে, কোন ঋতুতে বাড়ে কোন ঋতুতে কমে, কোন পরিবেশে বাড়ে কোন পরিবেশে কমে, এই মডালিটি। তারপরে আমরা কনকমিটেন্ট, যেটা আমরা আদার কমপ্লেন্টের মধ্যেও পেয়ে যাব, সেইগুলি আমাদের সার্বিকভাবে চিন্তা করেই কিন্তু টোটালিটি সিমটমটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করে আমাদের রুগীকে ওষুধ দিতে হবে। এখন এই যে চিফ কমপ্লেন, তার পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণাটা চিফ কমপ্লেন। পেটের যন্ত্রণাটা কবে থেকে শুরু হয়েছে? বছর 4 হয়ে গেল। এই পেটের যন্ত্রণার জন্য কি কি চিকিৎসা আপনি নিয়েছেন? হোমিওপ্যাথি নেওয়া হয়েছে, অ্যালোপ্যাথিক নেওয়া হয়েছে, আয়ুর্বেদেও শরণাপন্ন হয়েছে। অবশেষে কারো একটা রেফারেন্সে হয়তো আপনার কাছে এলো। তাহলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যখন গেছে, সে কিন্তু সিমটম দেখে মোটামুটি হয়তো মেডিসিন দিয়েছিল, এই বিশ্বাসটা রেখেই আমি বলছি, কিন্তু কোথাও একটা হয়তো ফাঁক থেকে গেছে। আমি একটা উদাহরণ দিই আপনাদের, উদাহরণ দিলেই আপনি বুঝবেন। আপনারা 13-14 বছরের এক মেয়ে আমার কাছে তার মা নিয়ে এলো পেটের যন্ত্রণার জন্য। কোনো নির্দিষ্ট সময় নেই তার, কখন বাড়বে কখন কমবে তার নির্দিষ্ট কোনো সময় নেই। খালি পেটেও হয়, ভরা পেটেও হয়। পায়খানা মোটামুটি ঠিকঠাক আছে। তাহলে এখন প্রশ্নটা হলো যে, বলুন তো, ওই 4 বছর আগে থেকে যে শুরু হয়েছে, তার আগে কোনো ওষুধ খেয়েছিল বা কোনো রকম শারীরিক মানসিক কোনো আঘাত পেয়েছিল, এরকম কোনো কিছু হিস্ট্রি আপনাদের জানা আছে? না, সেরকম তো বিশেষ একটা কিছু হিস্ট্রি জানা নেই।
এবার তারপরে জিজ্ঞেস করলাম যে ওর বাবা কি করে। চুপ করে গেল। ওর মা বলছে ওর বাবা মারা গেছে। কতদিন আগে? বছর 4 আগে। বাবার সঙ্গে মেয়ের কিরকম রিলেশন ছিল? এটা হলো মেজো মেয়ে, 3টে মেয়ে তাদের। এ হলো মেজো মেয়ে। মেজো মেয়ের সঙ্গে বাবার সম্পর্কটা খুব মধুর ছিল। হঠাৎ করে বাবা মারা যাওয়ায় সে বেশ কিছুদিন খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো করতে পারে। তার পেটের ব্যথাটা শুরু হল। এবার তাকে জিজ্ঞেস করলাম, মা বলো তো, তোমার কি এখনো বাবার কথা মনে পড়ে? রুমালটা মুখে চাপা দিয়ে ঝরঝর করে কাঁদছে। এই কান্নাটা যেন আমি দেখতে না পাই। ওর মাকে জিজ্ঞেস করলাম যে ও কি বাবার কথা মনে পড়ে কান্নাকাটি করে? বলে, ডাক্তারবাবু, প্রতিদিন প্রায় রাত্রেবেলা শুয়ে শুয়ে সে গুনিয়ে গুনিয়ে কাঁদে। আমরা যখন ঘুমিয়ে পড়ি টের হয়তো অনেক সময় পাই না, কিন্তু প্রায় দিনই সে কিন্তু বাবার জন্য কাঁদে। জাস্ট এই কথার উপরে ভিত্তি করে তাকে ওষুধ দেওয়া হলো। বিশ্বাস করুন, পরের মাসে যখন আমার কাছে আবার দেখাতে এসছে, ওষুধ শেষ হয়ে গেছে। তার পেটের ব্যথা। তারপরে আরেকবার ওষুধ দিলাম, বললাম যে আর আসতে হবে না। ও মোটামুটি সুস্থ হয়ে গেছে। আমি 2 মাসের মধ্যে এই রোগীকে ট্রিটমেন্ট শেষ করলাম। শুধু নয়, রোগী 4 বছর ধরে ভুগতে দেওয়া থাকা এই কষ্টটা থেকে নিষ্কৃতি পেল। মানসিকভাবে এবং শারীরিকভাবে দুদিক দিয়েই তার উন্নতি হয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। যদিও সুস্থ থাকাটা রিলেটিভ, আপেক্ষিক। যে কষ্ট নিয়ে আমাদের কাছে চিফ কমপ্লেন যেটা ছিল, সেই কমপ্লেনটা কিন্তু আর কিন্তু রইল না। সূত্রপাত কবে থেকে, তার এই সূত্রপাতের পিছনে কোনো শারীরিক মানসিক কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। যদি না জানি, তাহলে কিন্তু আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ হবে না, আদৌ কোনো কাজ হবে না। সাময়িক উপশম হবে হয়তো। পেট ব্যথার জন্য তো কেমোবিলিয়া থেকে আরম্ভ করে নানা রকম, কলোসিন থেকে আরম্ভ করে নানা রকম আছে বিভিন্ন নিয়ে। কিন্তু আমরা যদি তার শারীরিক মানসিক ইতিহাসটা নিয়ে যদি আমরা যদি বিশ্লেষণ করে যদি ওষুধ যদি না দিতে পারি, তাহলে কিন্তু রোগীটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যাবে।
কালকেই আমার কাছে আমার এক বাচ্চা রুগী, অনেক ছোটবেলা থেকে, মানে আমার কাছে গত 13 সালের পরে গতকাল আমার কাছে এসছে। মানে তার যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল সেই সমস্যা তো তখনই দূর হয়েছে। কালকে আমার কাছে এসছে নাকে একটা রিং পড়েছে। রিং পরার 3-4 দিন পর থেকে তার আস্তে আস্তে নাকের জায়গাটা ফুলে গেল, টাচ করতে পারছে না, অসম্ভব যন্ত্রণা। ওর মা নিয়মিত আমার কাছে আসে, ও নাছরবান্দা যে আমি ডাক্তার আঙ্কেলের কাছে যাব, তিনি আমাকে নিয়ে চলো। তো এই যে ব্যাপারটা আমি দেখলাম যে নাকে যে নোলকটা যেটা পড়েছে, রিং যেটা পড়েছে, নোলক না, নাক চাবি। আগের দিনে কি হতো, লম্বা নাটলেও ভিতরে নিচে একটা পেঁচ দিয়ে নাক চাবিটা করতে হতো, তাতে খোঁচা লেগে লেগে প্রবলেম হতো। এখন হয়েছে কি, এখনকার তো রিং এর মতো ঘুরিয়ে দেয় যাতে কোথাও খোঁচা না লাগে। তো সেটা পড়েছে। এখন এই ফুটোটা করেছে কিন্তু আগে সে একটা নতুন একটা নাকচাবি পড়েছে, তারপর থেকে এই প্রবলেমটা হচ্ছে। তো আমি তা অবজারভেশন করলাম যে কি ব্যাপার, দেখি দেখি নাকের ফুটোটা আছে এই জায়গায়, কিন্তু নাকের ডানটিটা নেগেছে, বেরিয়েছে এই জায়গায়। মানে দ্যাট ইজ সরাসরি ফুটোর মধ্যে দিয়ে, মানে ছিদ্রের মধ্যে দিয়ে সেটা প্রবেশ করেনি, সেইটা অন্য জায়গা দিয়ে ভেদ করে এসে নাকের ভিতরে সেট হয়ে গেল। মানে ওই ভেদ করেছে তখন কোনো না কোনো রক্ত প্রবাহিত যে নালী আছে ভেনের মধ্যে ইয়ে হয়েছে, এবং সেখান থেকে তার ইনফেকশন হয়ে গেছে, নাক ফুটে গেছে ইত্যাদি। এখন এই জায়গাটাই আমি কি ওষুধ দেব, কি ওষুধ দিলে তার এটা কমবে? কারণ অবস্ট্রাকশনটা করছে তো ভেইনের উপর, তাহলে সেখানে সে ইনজুর্ড হয়েছে। তাহলে এটাকে যদি না সরিয়ে দিই তাহলে তো কমবে না। আলটিমেটলি আমি ওর নাকচাবিটা খোলার ব্যবস্থা করলাম। আলটিমেটলি নাকচাবিটা খুললো, টাচ করতে দিচ্ছিল না, কিন্তু তাকে সহযোগিতা করে মানসিকভাবে তাকে মনোবল ফিরিয়ে এনে আস্তে 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 চেষ্টা করে সে নাকচাবিটা খুলেছে। খোলার পরে আমি তাকে এক্সটার্নালি মাদার টিনচার অ্যাপ্লাই করলাম, কিন্তু ইন্টারনালি খাওয়ার জন্য যে ওষুধ দিলাম আমি বললাম যে এটা তো এখন খোঁচাখুচি হয়েছে, এটা এক্ষুনি রক্ত পড়ছে, এখন ঠিক আছে, কিন্তু মূল ওষুধ যেটা সেটা কিন্তু খাওয়ার আমি দিয়ে দিয়েছি। তাহলে এই যে কারণটা, এই কারণটা যদি না বুঝি, আগে আমি একটা গল্প বলেছিলাম যে খাটের বিছানা যেভাবে, ফলে আমাকে অবস্টাকল টু কিওর এই জায়গাটাকে সরাতে হবে। অন্ধভাবে যদি আমি ওষুধ দেই
এই ওষুধে কাজ হবে না, ডাক্তারেরও বদনাম হবে, হোমিওপ্যাথির বদনাম হবে। কারণটাকে খুঁজে নেওয়া, কারণটা যদি দূর না হয় রোগটাও সারবে। যাই হোক, আমি আজকে সারাদিনই আমি অবশ্য খবর নিতে পারিনি, আশা করি মেয়েটা ভালো আছে। তো এই যে ব্যাপারটা যেটা বলছি সেটা হলো যে আমাদের এগুলো অনুসন্ধান করতে হবে, শারীরিক কোনো আঘাত আছে কিনা, মানসিক কোনো আঘাত আছে কিনা। যদি আমরা যদি ঠিক মতো এটা যদি না পারি তাহলে কিন্তু আমরা ফেল হই। বলেছি যে এর মধ্যে এই সমস্যার জন্য কি কি ট্রিটমেন্ট হয়েছে সেগুলি আমাদের জানতে হবে, শেষবার কি ওষুধ খেয়েছে সেটাও জানতে হবে। কারণ হোমিওপ্যাথি ওষুধ যদি খাই, আপনি যে ওষুধটা চিন্তা করছেন সেটা আগেই অ্যাপ্লাই হয়েছিল কিনা, বা ভুল ওষুধের জন্য কোনো সাইড এফেক্টের জন্য অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা নিরূপণও করতে হবে। সেজন্য আগের চিকিৎসা কি কি হয়েছে সেগুলি আমাদের জানতে হবে। তারপরে আমি আসি হলো অতীত ইতিহাসে। এই অতীত ইতিহাস যদি আমরা যদি ঠিক মতো যদি জানি, আগে সে মায়ের, আগের দিনেই বলেছি যে মায়ের গর্ভাবস্থা থেকে এবং জন্মের পর থেকে এই পর্যন্ত কি কি রোগে ভুগেছে সেইগুলি যদি আমরা যদি যথাযথ যদি তার চিত্রটা যদি না পাই, ধরুন একটা রুগী ক্যালগেরিয়ার কার্ভের চিত্র আপনাকে দিচ্ছে, কিন্তু তার স্কুফুলার অর্থাৎ টনসিল বা ইত্যাদির সোয়েলিংয়ের কোনো হিস্ট্রি যদি ছোটবেলায় যদি থাকে, সোনায় সোহাগ। তাহলে আমাদের অতীত ইতিহাসটা নিতেই হবে। পেশেন্ট আপনার কাছে আসছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, মুখে অত্যাধিক স্যালাইভা হয়, রোগ যাই হোক না কেন, আমি তো রোগীর চিকিৎসা করি, আমরা তো রোগীর চিকিৎসা করি না। অতীত ইতিহাসে যদি তার যদি আমাশার একটা যদি হিস্ট্রি যদি থাকে ছোটবেলা থেকে, তাহলে মার্কুরিয়াসের দিকে চিন্তা তো করতেই হবে। যদি আমরা অতীত ইতিহাসটা যদি না জানি, আমরা মেডিসিনটা সিলেকশন কি করে করব? সুতরাং অতীত ইতিহাসটা আমাদের জানতেই হবে। তারপর চর্মরোগের ইতিহাস, কোনো ধরনের স্কিন ডিজিজ হয়েছিল কিনা, সেই স্কিন ডিজিজ কিতে সারলো, সারার পর কি এই রোগটা তৈরি হয়েছে, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, এনিম্যান এগুলি সমস্ত কিছু অর্গানাইজ বলে গেছেন। আমাদের কি করে রুগী দেখতে হবে, কি করে রুগীর থেকে তথ্য সংগ্রহ করতে হবে, কোন কোন পয়েন্টের উপর আমাদের এমফাসাইজ করতে হবে, জোর দিতে হবে, সেগুলি কিন্তু আমাদের ডিটেলস বলে গেছে। আমরা যদি সেই গাইডলাইন মতো যদি চলি, অবশ্যই আমরা সাকসেস হব। কোনো ভেনারিয়াল ডিজিজ মানে যৌন রোগ কোনো কিছু হয়েছিল কিনা, সেটাও আমাদের কিন্তু জানতে হবে। রুগী যদি বলতে না চায়, তাইলে তার সঙ্গে বন্ধুত্ব পেতে তার সঙ্গে সময় নিয়ে, একবারে না হোক দুবারে না হোক, একটা না একটা সময় রুগী ঠিক আপনাকে তার তথ্য জানাবে, যদি আপনি তার ভরসার জায়গায় যদি নিজেকে নিতে পারেন। একটা ডাক্তার, এই ডাক্তারের কাছে তখনই সে তার নিজের গোপন কথাটি বলবে যখন ডাক্তারকে ভরসা পাবে। যেন রুগীর উপরে
আমি যে রুগলিপি আপনাদের সেদিন দেখিয়েছি, রুগলিপুরে অলরেডি লেখা আছে গোপনীয়, দ্যাট ইজ কনফিডেন্সিয়াল। এই তথ্য আপনাকে যেটা জানাচ্ছে সেটা অন্য কাউকে জানানো যাবে না। এই যে আমি যে হিস্ট্রিগুলি বলছি, আমি একটাও কিন্তু নাম বলছি না, আমি একটারও কিন্তু বলছেন, কারণ হলো এর থেকে শিক্ষা নেওয়ার জন্য। কারণ সে তো গোপন ব্যাপার, সে বলবে কেন? যদি আপনি গোপনীয়তা না করে যদি আপনি অন্যকে যদি সেটা যদি করেন, তার তো সেন্টিমেন্টটা লাগবে। ফলে এই জায়গাটায় কিন্তু আমাদের গোপনীয়তা রাখতেই হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। আমার বাড়িতে একজনে, আমার বাড়িটা যখন ক্লিনিকটা যখন তৈরি হয়, তখন এক মিস্ত্রি আমাদের এখানে কাজ করত। তো মিস্ত্রির কোনো একটা কঠিন সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল, সে ভালো হয়ে গেছে। তারপর থেকে তার কোনো সমস্যা হলে সে অন্য কোথাও যায় না, আমার কাছেই আসে। গরিব মানুষ, মেহনতি মানুষ, আমি এদের কাছ থেকে কোনো পয়সা নিয়ে ওষুধের দামও নেই না। কারণ এরা যাবে কোথায়? আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, দিন আনে দিন খায়, তাদের যতটা সম্ভব আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার সাধ্য মতো। সে একদিন এসছে, তার অন্য একটা সমস্যা নেই, ডাক্তারবাবু আমাকে বাঁচান। কি হয়েছে? বল যে মূত্রনালী দিয়ে রস গড়াচ্ছে, এবং ব্যথা। রসটা কি রস? সিমেনাল ফুড না অন্য কিছু? এইভাবে জানতে চাইলে আমার কি বুঝিয়ে দিলাম। বলে না, পুজের মতো। দেখুন, আমি ওকে তখন ডাইরেক্ট প্রশ্ন করলাম, তুমি বউ ছাড়া অন্য কারোর কাছে গেছিলে এর মধ্যে? মুখটা নিচে করে দিল। মানে বলতে হবে, নাহলে কিন্তু সঠিক ওষুধটা হবে না। তখন সে স্বীকার করলো যে সে অন্যজনের সঙ্গে তার সহবাস হয়েছে, এবং তার পরদিন থেকে তার প্রবলেম এখন আয়ত্তর বাইরে গেছে, লজ্জায় কাউকে বলতে পারছে না, কোনো ডাক্তারের কাছে যাচ্ছে না, সে আমার কাছেই এল। তাহলে পজিশনটা কি, কারণটা কি বেরোলো? ওষুধ দেওয়া হলো, ঠিক হয়ে গেল। এই যে যদি আমরা যদি রুগীকে সময় না দেই, রুগীর সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ যদি সম্পর্ক তৈরি না করি, কি ভরসায় আমার উপর বিশ্বাস করবে? আর আমার কোন ওষুধটা তার কাজে লাগবে বলুন তো? এটা হলো আমার বাস্তবিক অভিজ্ঞতা। আমার আরেক জন, সে ওই ধরনের একটা হিস্ট্রি তার ছিল। তারপর তো আস্তে আস্তে মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে গেছে, তারপর অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা এটা চাপা দিয়েছে, তার প্রবলেম হয়ে গেছে হার্টের প্রবলেম। নিঃশ্বাস নিতে পারে না, বুক ধরফর করে, দিন দিন রোগা হয়ে গেছে, এমন রোগা হয়ে গেছে যে আমি তাকে চিনতেই পারি। সে এসে আমার
পায়ের উপর পড়ে বললো, আমাকে বাঁচান, আমি বাঁচবো না স্যার, আপনি আমাকে বাঁচান। তারপর ওর হিস্ট্রিটা জেনে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে ট্রিটমেন্ট করা হলো। এখন সে ব্যস্ততম ডাক্তার। পরবর্তীতে সে বিয়ে করলো, সন্তানও হয়েছে, সন্তান বড়ও হয়ে যাচ্ছে, কিন্তু সুন্দর লাইফ ডিল করছে। তার কিন্তু সমস্ত তার নিজের জীবনটাই, সে তো সুইসাইড করবে ভাবছিল প্রায়। যে ভুল করেছে, সে ভুল থেকে যে শাস্তি যে পেয়েছে, অনুতপ্ত শুধু নয়, সে নিজেকে ওখান থেকে নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য সে আকুতি বিনতি। আমরা যদি এই হিস্ট্রিগুলো যদি সঠিকভাবে নিতে পারি, নিশ্চয়ই আমরা ঠিক হব। সহবাসের পরে স্ত্রী অঙ্গে জ্বালা, জ্বালাটা হবে কেন? নিশ্চয়ই তার স্বামীর কোনো প্রবলেম আছে, নাহলে জ্বালাটা হবে কেন? এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্ত্রীর ট্রিটমেন্ট করলে হবে না, সেখানে কিন্তু তার স্বামীরও চিকিৎসা করতে হবে। এই জায়গাটায় কিন্তু যদি আপনি স্বামীকে যদি সারাতে না পারেন, তাইলে তো এটা রেকারিংলি তার চলবে। আপনি কি এটাকে সঠিকভাবে আরোগ্য করতে পারবেন? বাচ্চা হচ্ছে না, স্ত্রীর দোষ না স্বামীর দোষ? এইটাকে তার সিমেন অ্যানালাইসিস করে মর্টালিটি কত আছে সেটা যদি দেখতে হবে। যাক, প্যাথোলজি আপনারা পড়ছেন, এগুলি আপনারা বিস্তারিত আপনারা সেখানে ক্লাসে পাবেন। আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই ট্রিটমেন্ট করতে হবে, না হলে কিন্তু এই ট্রিটমেন্টের আশানুরূপ ফল আমরা পেতে পারব না। সে কোনো আঘাত পেয়েছিল কিনা, শারীরিক কোনো আঘাত পেয়েছিল কিনা। আমরা আগের দিন ব্রেন টিউমারের একটা কেস আপনাদের বলেছিলাম, আমি আর রিপিট করছি না, যে আমরা যদি ওই সময় যদি ওই হিস্ট্রিটা যদি যদি জানতে না পারতাম, রোগীর ব্রেন টিউমারটা তো ঠিক হতো না, রোগীটা বেঁচে ফিরত না। ছোটবেলা থেকে তার কোনো টিকা নিয়েছিল কিনা, বিসিজি নিয়েছিল কিনা, ইনোকুলেশন নিয়েছিল কিনা, এই সমস্ত হিস্ট্রিগুলি আমাদের নিতে হবে। কারণ এইগুলির থেকে কোনো ভ্যাকসিনোসিস ডেভেলপ করছে কিনা এটাও আমাদের দেখতে হবে, তাহলে আমাদের ট্রিটমেন্টটা সেভাবেও নিতে হবে। কুকুরে কামড়িয়েছিল কিনা, সাপে কামড়িয়েছিল কিনা, কোনো বিষাক্ত জন্তু পোকামাকড়ে কামড়িয়েছিল কিনা, তার ইতিহাস আছে কিনা। এই ইতিহাসটা যদি আমরা যদি না জানি, আমাদের কিন্তু সঠিক ট্রিটমেন্ট হয়। আমার এক রোগিনী দুটো কিডনি ফেলিওর, ভেলোর পর্যন্ত নিয়ে গেছে। ভেলোরে বলে দিয়েছে যে যতদিন বাঁচবে তাকে ডায়ালিসিস নিতে হবে। ভেলোরে ডায়ালিসিস শুরু করে দিয়েছে, কারণ তার ক্রিটিনিন লেভেল প্রায় 10-এর কাছাকাছি পৌঁছে গেছিল, ইউরিয়া 128, ফলে তাকে শুরু করে দিয়েছে ডায়ালিসিস নেওয়া। এবং তাকে স্ক্যান করে তাকে রিপোর্টটা জানালো যে কিডনির অবস্থা খুব খারাপ, দুটো কিডনি এফেক্টেড, সাপে কামড়িয়েছিল তাকে। সাপের বিষে
তার কিডনির ফাংশনটাকে, নেফ্রনগুলিকে ডিস্ট্রয় করে দিয়েছে। ফলে 80% কিডনি কাজ করছে না, 15 থেকে 20% কাজ করছে। আস্তে আস্তে এই ক্রিটিন লেভেল আরও বেড়ে যাবে, ফলে কিডনিটাকে চেঞ্জ করতে হবে। ডায়ালিসিস শুরু করে দিয়েছে, এখানে এসছে। সপ্তাহে 2বার করে ডায়ালিসিস নেওয়া হচ্ছে। ডায়ালিসিস নিয়ে 6-এর নিচে আর ক্রিটিনিনটা নামছে না, ইউরিয়াও 100-র নিচে আর নামছে না। আলটিমেটলি প্রত্যেকে শুনে আমার কাছে রোগীটাকে নিয়ে এলো। আমি বিস্তারিত শুনলাম, জানলাম, কারণটা জানলাম যে সাপে কামড়িয়েছে। তখন ওর উপর আমি একটু চিন্তা ভাবনা করে তাকে মেডিসিনটা দিলাম। বললাম ঠিক আছে, আপনি 1 মাস পরে আমার কাছে আবার আসুন। এখন ডায়ালিসিস যেহেতু চলছে, ডায়ালিসিসটা চলুক, আমি এক্ষুনি বন্ধ করতে বলবো না। আমি যথাসময়ে দেখি ওষুধে কতদূর কি ধরে, তারপরে আমি নিশ্চয়ই আপনাদের বলবো কি করতে হবে না হবে। আমি পেশেন্টটাকে তো ওষুধ দিয়ে বিদায় দিলাম। এক মাস পরে ঠিক আমার কাছে পেশেন্ট আবার আমার কাছে রিপোর্ট নিয়ে আমার কাছে এসে, ব্লাড রিপোর্ট নিয়ে। কি খবর, কেমন আছে? ডাক্তারবাবু ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে। মানে বলে হ্যাঁ, 50টার উপরে ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে। সপ্তাহে 2 দিন করে যেতাম, আপনার ওষুধ চলছে। দ্বিতীয় সপ্তাহে যখন আমরা ডায়ালিসিস নেওয়ার জন্য গেছি, তারা রক্ত পরীক্ষা করলো, দেখো ক্রিটিনিন 3-এর নিচে নেমে গেছে। 3-এর নিচে মানে 3 পয়েন্ট সামথিং কি এরকম। ওরা বললো যে না, ডায়ালিসিস দেব। ডায়ালিসিসটা না নিয়ে ওষুধটা কন্টিনিউ করলো। আমার এখানে আসার পর আবার রক্তটা পরীক্ষা করে আমার কাছে এলো। এইটা আমি বলছি প্রায় 8 থেকে 10 বছর আগের কথা। রুগী এখনো ভালো আছে, উইদাউট এনি মেডিসিন। কোনো অ্যালোপ্যাথিক ওষুধ চলে না, শুধুমাত্র মাঝে মাঝে আমার কাছে আসে বিভিন্ন ছোটোখাটো সমস্যা নিয়ে। সেগুলি ছোটোখাটো সমস্যাগুলির জন্য ওষুধ আমি দেই, তারা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ ট্রিটমেন্ট করে না। তাহলে ডায়ালিসিস যে ডাক্তার বলেছিল, ভেলোরে বলেছিল যে সারা জীবন তাকে ডায়ালিসিস চালিয়ে যেতে হবে, কিডনি আর ঠিক হবে না, আমি নিজেও বুঝতে পারছি না, আমি অবাক কি করে ওই সেলগুলি আবার তার কাজ শুরু করে দিল। এটা মোটেই, কিন্তু আমার কাছে সমস্ত তথ্য আছে, সমস্ত রিপোর্টগুলি আমার কাছে আছে। আমি কিন্তু যে কোনো কাউকে আমি কিন্তু দেখাতে পারি এইটা সত্যি হোমিওপ্যাথি পারে, মিরাকল কিছু করতে পারে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে, হোয়ার নেসেসারি এন্ড হোয়ার নেসেসারি, যেখানে দরকার এবং যখন দরকার
সেই ওষুধটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে রোগী নতুন জন্ম ফিরে পাবে। এইটা একটা লক্ষণ পেয়ে রেখে দিয়েছিলাম। আরেকটা রুগী মেদিনীপুর থেকে আমার কাছে এসেছিলেন, সারা শরীরে স্কিনের প্রবলেম আর জ্বালা। পেশেন্ট অত্যাধিক কথা বলে, ঝগড়া করে থাকে, কোনো বিষয় হলেই তার একটা ইস্যু পেলেই সে ঝগড়া করে। পেশেন্টের এরকম হিস্ট্রি নিলাম যে কোনো বিষাক্ত কিছু কামড় হিস্ট্রি আছে। হ্যাঁ, সাপে কামড়িয়েছিল। ঠিকই ধরছেন আপনারা, লেকেসিস দেওয়া হয়েছে, মাত্র 1 মাস সের ওষুধ দিয়েছিল। দ্বিতীয় মাসে যখন আসলো তখন আর কোনো সমস্যা নেই, সমস্যা স্কিনের সমস্যা চলে গেছে। পেশেন্টও কাম অ্যান্ড কোয়াইট হয়েছে অনেকটা, তাকে ফাইটাম দিয়ে ছেড়ে দিলাম, আজ পর্যন্ত তার আর কোনো সমস্যা নেই। তো আমরা যদি যদি হিস্ট্রিগুলি যদি আমরা যদি না নিতে পারি, সত্যি কি আমরা রোগীকে আরোগ্য করতে পারবো? কেন আমি বলছি যে পয়েন্টগুলি কেন বলছি, যে পয়েন্টগুলির উপরে এমফাসিস দিতে হবে, এই পয়েন্টগুলির উপর গুরুত্ব দিতে হবে। তারপরে নিতে হবে ব্যক্তিগত ইতিহাস। এই ব্যক্তিগত ইতিহাসের মধ্যে যেমন তাহলে তার পারিবারিক অবস্থান, তার কাজকর্মের অবস্থান, কি ধরনের কাজ করে, তার কোনো নেশা আছে কিনা, রাত জাগার ইতিহাস আছে কিনা, মানসিক আঘাতের হিস্ট্রি আছে কিনা, দীর্ঘশ্বাস ফেলে কিনা, কোনো খিঁচুনির কোনো হিস্ট্রি আছে কিনা, অজ্ঞান হয়ে যাওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, এই সমস্তগুলি আমাদের কিন্তু ব্যক্তিগত ইতিহাস থেকে আমাদের এগুলি জানতে হবে। একটা পাইলসের রোগী আমার কাছে এসে, কিন্তু তার হিস্ট্রি হলো সে প্রায় নাইট ডিউটি করে, যে নাইট ডিউটি করলেই তার কিন্তু পরের দিন কিন্তু তার পায়খানা প্রবলেম হয় এবং তার রক্তপাত তৈরি হয়। পেইনলেস, মিলিফোলিয়ামের মতো পেইনলেস, পজিশন হলো নাইট, মানে রাত জাগা। তাইলে এইগুলি জেনে তাকে মেডিসিন দেওয়া হলো, তার কিন্তু সে কিন্তু সুস্থ আছে। তারপর তার সারা দেহের ইতিহাস, সর্বদৈহিক ইতিহাস, তার মাথা থেকে আরম্ভ করে মাথায় চুল কেমন, টাক আছে কিনা, তার নখ কেমন, নখটা লম্বা কিনা, নখটা ক্ষয়ে যাচ্ছে কিনা, নখটা প্লেন কিনা, নাকি খাঁচ কাটা আছে, মুখে কোনো সাদা স্পট আছে কিনা, মুখ, দাঁত, দাঁতের কোনো কেরিস আছে কিনা, মাড়ি ফুলে যায় কিনা, মুখের ভিতরে কোনো ঘা হয় কিনা, জিভে কোনো ঘা হয় কিনা, বুকে কোনো লোভ আছে কিনা, বুকে কোনো পালপিটেশন হয় কিনা, বুকে কোনো চাপ বোধ হয় কিনা, পিঠে কোনো ব্যথা হয় কিনা, পেটে কোনো সমস্যা আছে কিনা, রেকটামে মানে মলদ্বারে তার কোনো সমস্যা আছে কিনা, তার সেক্সুয়াল অর্গানে কোনো সমস্যা আছে কিনা, কোমরের কোনো সমস্যা আছে কিনা, হাত পায়ে কোনো যন্ত্রণা হয় কিনা,
পাগুলি সরু কিনা, পা কোনো বেঁকে যাচ্ছে কিনা, হাড়, শরীরে কোনো আঁচিল আছে কিনা, কোন দিকে রোগটা, বাম দিকে রোগটা না ডান দিকে, পার্শ্ব, তার চামড়া তৈলাক্ত না শুষ্ক নাকি রাফ খসখসে, এটাও জানতে হবে। দেখুন, প্রত্যেকটাই কিন্তু আমাদের কিন্তু রেপার্টুয়েশনের কাজে শুধু লাগবে না, ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এই পয়েন্টগুলি আমাদের কিন্তু খুব সাহায্য করবে। যার অয়েলি স্কিন তাকে কি ওই ধরনের ওষুধই তো দিতে হবে? যার ড্রাই স্কিন তাকে তো ওই ধরনের ওষুধগুলির মধ্যেই নির্বাচন করে আনতে হবে। হোয়ার নেসেসারি না হোয়ার নেসেসারি, তার ক্ষুধা কেমন, খিদে পেলে সে সহ্য করতে পারে না তখনই খাওয়ার চায়, নাকি তার মাথা ঘুরে, নাকি শরীর দুর্বল লাগে। দেখুন লাইকোপোডিয়াম, দেখুন চিন্তা করুন, ঠিক 11টা বাজলো, ওই যে সালফার করছিলেন, খিদে সে থাকতে পারে। আমরা যদি খিদে কেমন কখন পাই, গরম খাওয়ার পছন্দ না ঠান্ডা খাওয়ার পছন্দ, মানে লাইকোর দিকে আসবে না ফসফরাসের দিকে আসবে না অন্য কিছু আসবে? তাহলে আমরা যদি এইগুলি যদি ডিটেলস যদি আমরা যদি না নিতে পারি, পিপাসা কেমন, কম না বেশি, ঘন ঘন একসঙ্গে বেশি খায়, অল্প অল্প বারবার খায়, রাত্রে ঘুম থেকে উঠেই কি জল খেতে হয়, পায়খানা কেমন, পেচ্ছাপ কেমন, পায়খানার দুর্গন্ধ কেমন, পায়খানা কোনো অজীর্ণ বস্তু যায় কিনা, খাওয়ার হজম হলে গোটা গোটা যায় কিনা, নেট্রাম সালফে যেরকম আছে, পেচ্ছাপে কোনো দুর্গন্ধ আছে কিনা, পেচ্ছাপ দিয়ে কোনো রক্ত যায় কিনা, পেচ্ছাপ দিয়ে কোনো সিমেন্ট বেরোয় কিনা, সাদা পেচ্ছাপ হয় কিনা, ঘাম কেমন, ঘামে দুর্গন্ধ আছে কিনা, ঘামে কোনো জামায় দাগ পড়ে কিনা, এই দাগটা হলুদ কিনা না নোংতা নোংতা চিট পড়ে, সেক্সুয়াল ফাংশন কেমন, তার ড্রাইনেস অফ দ্য ভেজাইনা, ইচ্ছা নেই, অতি কামুক, এইগুলি কিন্তু আমাদের কিন্তু যথাযথভাবে তাকে কিন্তু জিজ্ঞেস করে আমাদের এইগুলি কিন্তু তথ্যগুলি নিতে হবে। মেয়েদের ক্ষেত্রে তার পিরিয়ডের কোনো অনিয়মিত হয় কিনা, রক্তটা মানে ব্লিডিংটা তার সঠিক সময় হয় না আগে হয় না পরে হয়, পরিমাণে বেশি না পরিমাণে কম, ক্লটেড যায় না নর্মাল ফ্লো, প্রথম দিন কষ্টটা হয় না দ্বিতীয় দিন কষ্টটা হয়, পিরিয়ড শুরু হওয়ার আগে তার কষ্টটা বাড়ে না পিরিয়ডটা শুরু হওয়ার পরে তার কষ্টটা বাড়ে, মোর ফ্লো মোর পেইন, সিমিসুফুগা যেরকম আছে, লেকিসিসে আবার ফ্লো হলে তার পেইনটা কমে যায়। যাক, এইভাবে আমরা যদি এইগুলি যদি না জানি, আমরা কিন্তু লেকিসিস দেব না একটিয়ারেসমোসা দ্যাট ইজ সিমিসুফুগা দেব, আমরা কোনটা দেব? সুতরাং আমাদের এই তথ্যগুলি জানতে হবে। হোয়াইট ডিসচার্জ হয় কিনা, এই হোয়াইট ডিসচার্জের ক্যারেক্টার কি, গরম গরম, দলা দলা না জলের মতো, হ্যাঁ, ভেজানাল অফিস বা যেখানে গড়িয়ে পড়ে সেখানে চুলকানি হয় কিনা, দ্যাট ইজ বোরাক্স আসবে না অন্য কিছু আসবে। অ্যালেক্টিস ফেরিনোসা বলে একটা মেডিসিন খুব সুন্দর কাজ করে, হ্যাঁ, না কি ওষুধ আসবে, আমরা যদি এই তথ্যগুলি যদি না জানি, আমরা কিন্তু রোগীকে সঠিকভাবে দিতে পারবো না। ফলে আমাদের কিন্তু এগুলো ডিটেলস নিতে হবে। তারপরে হলো বংশগত ইতিহাস। আমরা তো আগের দিনেই বলেছি বংশগত ইতিহাস কেন নেব, কি কারণে নেব এবং কোন ক্ষেত্রে আমাদের
এটাকে কার্যকরী হয়, যেমন বলছি মাইজমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে। তারপরে হলো মানসিক হিস্ট্রি, মেন্টাল হিস্ট্রি। সেই মেন্টালের মধ্যে তার মেজাজ কেমন, সে বর্জ্য পরিষ্কার থাকে কিনা, নাকি নোংরা থাকে, অগুছালো থাকে কিনা, ঠিক আছে, এইটা যেমন দেখব। তেমনভাবে সে খরচাপাটি কীরকম করে, সে কি যা পয়সা আছে সবই খরচ করে, না বাঁচিয়ে রাখে, কৃপণ, মৃতব্যয়ী, হ্যাঁ, এই সমস্তগুলি দেখে আমাদের কিন্তু সেরকমভাবে মেডিসিনের সঙ্গে আমাদের কিন্তু এটা কিন্তু মেলাতে হবে। সঙ্গী প্রিয়, না একা একা থাকতে চায়, গান বাজনা পছন্দ করে, না গান তার একদম পছন্দ না, সে বেড়ানোটা কেমন পছন্দ হয়, না বেড়াতে কোনো পছন্দ করে, সমুদ্রের দিকে যেতে পছন্দ করে, না পাহাড়ের দিকে বেড়াতে পছন্দ করে, লোকের সঙ্গে কীরকমভাবে মেলামেশা করে। এটাও যেমন, এগুলি সমস্ত কিছু মানসিক লক্ষণগুলি আমাদের নিতে হবে। যদি মানসিক লক্ষণ যদি, যাক আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার ছোট মেয়ে, তখন আমি এমডি পড়ছি, মেয়ের তখন বছর 4 বয়স, বড়টা তার থেকে বছর 1.5-2 বড়। তো ছুটির দিন বাড়িতে আছি, বাড়িতে কম্পিউটারে বসে বসে আমি আমার পড়াশোনাটা করছি, থিসিসের কাজ করছি। ওর মা দুটো মেয়েকে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে ও নিজে অন্য ঘরে রেস্ট নিচ্ছে, যে সারা সপ্তাহ তো আমি দেখি, আজকে ছুটির দিন তুমি এদের একটু দেখো, আমি একটু বিশ্রাম করি। আমি পড়াশোনা করবো না মেয়েদের দেখবো, যাই আমি ওদের বললাম, আমি যেখানে স্টাডি করছি পিছনে একটা খাট ছিল, মানে খাটের উপর বসো, দুজনে খেলাধুলা করো, আমি একটু পড়াশোনা করে তোমাদের কাছে আসছি। দেখি না, খুনসুটি লেগেই আছে, আমাকে বারবার করে প্রশ্ন করছে, বিরক্ত করছে। তো আমি, ছোট মেয়েটার একটা কাশি হয়েছে, এই কাশিটা প্রায় দিন 10 হয়ে গেল, কাশি আর কমছে না, খুব খুব করে কাশছে। আমি ব্যস্ততার মধ্যে আমি সেভাবে, সত্যি আমার তখন থিসিসটা জমা দিতে হবে, প্রচুর পড়াশোনা, আমি সেভাবে নজর দিতে পারিনি। তো আমি সাধারণ ওষুধ ব্রায়োনিয়া, রাষ্ট্রসায়নিক এই সমস্ত দিয়ে করেছি, কিন্তু কাশিটা আর কমছে না। ওর মা বলছে যে আমি, মেয়ের কাশিটা কিছুতেই কমছে না, একটু চিন্তা ভাবনা করে ওষুধ দাও। যাক, আমার দেরি হয়ে গেলে এটা আমার নেগলিজেন্সি, পরিবারের প্রতি তো আমাদের একটু নেগলিজেন্সি থাকে, প্রত্যেকেরই এই অভিজ্ঞতা আছে যে আমরা বাইরে রুগীর ক্ষেত্রে যতটা আমরা মনোযোগ দিয়ে করি, পরিবারের ক্ষেত্রে আমরা ততটা মনোযোগ দেওয়ার চেষ্টা করি না। তো মেয়ে দুজন তো আমার সঙ্গে আছে, তারা এরকম বিরক্ত করছে। আমি দুজনকে বললাম যে তোরা একটা খেলা খেলবি, বলে হ্যাঁ, কি খেলবো? একটা খাতা নে আর কলম নে, তোরা তো নিয়ে এলো। ও আমি খাটে বসে তাদের দেখিয়ে দিলাম, আমার দেখ, ওই যে আমরা আগের দিনে খেলতাম না, দুটো উপর নিচ পাশাপাশি দুটো, এবার গোল্লা দিল একজনে, ক্রস দিল আরেকজনে, গোল্লা দিল, কোন ঘরটা হয় লম্বা টেনে, হ্যাঁ, যে টানতে পারবে সেই জিতবে। হ্যাঁ, ছোটবেলায় যেটা, এটা কি বলে, মানে ক্রস গোল্লা কি বলে এটাকে, আমি নামটাও ভুলে যাচ্ছি। যে এই খেলাটা আমরা, আমি ওই বাচ্চাদের দুজনকে বললাম যে এইগুলি খেল, দেখি কে জেতে, 10খানা খেলবি, তারপর আমাকে জানাবি।
তো ওদের এটা বুঝিয়ে দিয়ে আমি এসে আবার আমার পড়াশোনায় এঙ্গেজ হয়ে গেলাম। উমা মিনিট 10-15 গেছে, দেখি পিছনে ফুফি ফুফি একজনে কাঁদছে। মানে ফুফিয়ে কান্না, কান্না আসছে কিন্তু জোরে কাঁদছে না, ফুফিয়ে কাঁদছে। দুই বোনের মধ্যে খুনসিটি হয়েছে, কারণ এদের বয়সের ডিফারেন্সটা খুব কম। এরা দুজন দুজনের সঙ্গে লড়াইও করে, ভাবো একজনের ছাড়া আরেকজন থাকেও না, সবসময় দুজন একসঙ্গে থাকবে, কিন্তু দুজন দুজনের সঙ্গে খুনসুটি লেগেই থাকে। আমিও কোনো পাত্তা দিলাম না, আমি আমার কাজ করছি। উমা কিছুক্ষণ পরে দেখি যে ফুঁপানোটা ডাবল হয়ে গেছে, মানে দুজনেই ফুঁপাচ্ছে। আমি কম্পিউটারটা যে কাজ করছিলাম সেটা সেভ করে আমি জিজ্ঞেস করলাম বড়জনকে, বাবা তুমি খাচ্ছ কেন, কি হয়েছে তোমাদের? বড়জন কোনো কথার জবাব দেয় না, চুপ করে আছে। আমি তখন ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম, বাবা দিদি কাঁদছে কেন? দিদি আমার কাছে হেরে গেছে তাই কাঁদছে। মানে তুমি জিতে গেছো? কটা খেললে? বললো 10টা খেলেছি। দিদি 2খানা জিতেছে, 8খানা আমি জিতেছি। ও ওই জন্য দিদি কাঁদছে? হ্যাঁ। তুমি কেন কাঁদছো না? দিদি কাঁদছে, আমার কষ্ট হচ্ছে না তাই আমি কাঁদছি। সহানুভূতি, অন্যের দুঃখে কান্না। দরকার আছে কিছু আর? কম্পিউটারটা বন্ধ করে আমি দৌড়ে আমার চেম্বারে গেলাম। আমার ক্লিনিকটা আমার বাড়ি থেকে 1 মিনিটের ডিস্টেন্স। ক্লিনিকে গিয়ে একটা ওষুধ নিয়ে এসে দিলাম। সেই দিন থেকে যে তার কাশি কমলো, আজ পর্যন্ত তার কাশি নেই। সত্যি তাই, সেই কাশির আর কোনো কষ্টে আমাকে ভোগায়। আজকে আমি বলছি এটা কিছু না হলেও প্রায় 15 বছর হয়ে গেল, 15-17 বছর হয়ে গেল, কি 20 বছর হয়ে গেল প্রায়। এই মেয়ে কাশির জন্য আর কোনো কষ্ট আমাকে দেয়। তাহলে আমরা যদি মানসিক দিকটা যদি সঙ্গে, হ্যানিম্যান কিন্তু 211 সূত্রে কিন্তু বলেছেন, দেখুন আপনারা এটা মনে রাখবেন যে মানসিক লক্ষণ করলেই প্রায়ই প্রয়োজন হয় ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। অবশ্য তিনি সবসময় প্রয়োজন হয় বলেননি, অলওয়েজ নেসেসারি বলেননি, অফেন নেসেসারি, প্রায়ই দরকার হয়। যারা শুধু মানসিক লক্ষণের উপর ট্রিটমেন্ট করে আমি তাদের সঙ্গে সহমত নই। কারণ হলো, তাহলে হেনিম্যান বলতো যে সবসময় মানসিক সিমটম দরকার, আর কিছু সিমটমই দরকার নেই। আমরা নিশ্চয়ই যেখানে দরকার মানসিক সিমটমের উপর আমাদের নিশ্চয়ই জোর দিতে হবে, সেখানে আমাদের নিশ্চয়ই দিতে হবে, কিন্তু অন্য সিমটমগুলি তো আমাদের নিতেই হবে। তাহলে ওই অন্য সিমটমের সঙ্গে মানসিক এই সিমটমটা যদি সিমিলার যদি আমরা করে, যদি মেডিসিনটা যদি সদৃশ্য করে, টোটালিটির মধ্যে যদি ইনক্লুড করে যদি মেডিসিনটা যদি আমরা অ্যাপ্লাই করি, রোগী অবশ্যই ঠিক হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আমার বাচ্চার ক্ষেত্রে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্টে আমাদের সময় হয়ে এলো, লাস্টে বলছি যে আর কি দরকার। আর দরকার হলো আবহাওয়া এবং তার এফেক্ট রুগীর উপর কীরকম পড়ে। শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে, নাকি উভয় ঋতুই কাতর? এবং মার্কুরিয়াসের মতো উভয় কাতর, আবার শীত কাতরের এক গাদা রুগী আছে, গরম কাতরের এক গাদা রুগী আছে। আমার মেডিসিন সিলেকশন করতে হবে, সেখানেই কিন্তু কাজে লাগবে রুগী গরম কাতর না শীত কাতর না উভয় কাতর।
রুগী বর্ষাকাল কেমন লাগে, বর্ষাকালে অসুস্থ হয় কিনা, রুগীর সর্দি লাগার প্রবণতাটা কীরকম, মানে টেম্পারেচার ভেরিয়েশনের জন্য তার কীরকম শরীরে তৈরি করে, এটাও যেমন আমাদের দরকার। আমাদের এই সমস্ত যদি আমরা এগুলি যদি করে, তাইলেই সম্ভব একটা ক্রনিক ডিজিজ ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সাকসেস হতে। এইগুলি নিতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার লাগে। এর কমে কিন্তু একটা রুগীকে সম্পূর্ণ তার রোগলিপি পূরণ করা সম্ভব না। এই কথাটি বলে আমি আজকে হয়ে গেছে সময়, আজকে আর বাড়াবো না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, না এটা কোষ্টিকাম ছিল না, ছিল হলো পালসিটিলাম, ঠিক আছে? তাহের ভাই ঠিকই বলেছে, পালসিটিলাই ছিল। আর ওই যে সাপে কামড়ানো যে রুগী, এই সাপে কামড়ানোর পরে তার যে কিডনিটা ফেলিউর হয়ে গেছিল, তাকে ক্রোটেলাস হরিডাস দিয়ে শুরু করেছিল। আপনারা ক্রোটেলাস হরিডাস ওষুধটা একটু করুন। তারপরে এই যে রুগীটা, যেটা আমি বললাম মিস্ত্রি, গনুরিয়া সিমটম নিয়ে আমার কাছে এলো, তাকে নাইট্রিক অ্যাসিড দিয়েছে। আপনার একটু নাইট্রিক অ্যাসিডটা পুরো। যাই হোক, আমি এই কটি কথা বলে আপনাদের সবার কাছ থেকে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একদিন এই ক্লাসে। যেদিন আবার ক্লাস থাকবে নিশ্চয়ই আমার সঙ্গে আপনাদের